টুইসডে স্টোরি। নমস্কার। গল্প পাঠের শুরুতেই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিশেষ কিছু কারণবশত আমরা বেশ কিছুদিন গল্প পাঠ শোনাতে পারিনি, তাই এই সপ্তাহ থেকে আমরা আবার শুরু করছি গল্প পাঠ টুইসডে স্টোরি। এ সপ্তাহে টুইসডে স্টোরিতে আপনারা শুনতে চলেছেন কালো রাত নীল আতঙ্ক বই থেকে নেওয়া বিমল মিত্রের রাত তখন 11টা। আমি হাবুল, আমার বাড়ি মাঝদিয়ায়। পড়াশোনার জন্য কলকাতায় থাকি। এবার আসল ঘটনায় আসা যাক, যেটা মনে পড়লে এখন আমার গা শিউরে ওঠে। যখন ঘটনাটি ঘটল তখন রাত প্রায় 11টা। কলকাতা থেকে তখন দেশে যাচ্ছি। দেশ বলতে আমার জন্মস্থান মাঝদিয়া। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, সেটাই গেলে মাঝদিয়ায় পৌঁছাতে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। তারপর আবার সকাল 9টার ট্রেন, আর শেষ ট্রেন সন্ধ্যা 6টায়। সন্ধ্যে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে যায় না। তখন আমি কলকাতার একটি মেসে থেকে পড়াশুনো করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে যাই দেশে। তাতে সুবিধা খুব, ট্রেনে ভিড় কম থাকে আর সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সবসময় সেই ট্রেনে যাওয়ায় বিশেষ সুবিধা হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে। রবিবার দিনটাই দেশে না কাটিয়ে কলকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে। বাবা লেখেন, তুমি শনিবার বাড়ি আসো নাই কেন? আমরা পথ চাইয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিবে। আমি বাবার একটি সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়ে তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন সবকিছু। আমি বড় হব, আমি মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ তৈরি হয়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা টাকা হাত খরচ পাঠাতেন। সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বটগাছের ছায়ায় হাড়ুমুড়ির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারো কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতেও পারে না, সে পয়সাও তাদের নেই। তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুলছাঁট, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতার ঢোকার সুযোগও পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করে আসতেন। বলতেন, বলি কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতাম, হ্যাঁ কাকা। খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া, ট্রাম, বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশে খুব নামকরা পুরুত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়ত, আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হলে তাতেও তাকে চায়। তারপর আছে বারোয়ারি তলায় দুর্গাপুজো, কালীপুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুর বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত উদযাপন, সবতেই তার ডাক পড়ত। তাই এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার কলেজের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম।
ঘড়িতে বেলা 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক, কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম ঘড়িতে বেলা প্রায় 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপর তো সেই সন্ধে 6টার আগে দেশে যাওয়ার কোনো গাড়িও নেই। সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন যেন কেন আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছাবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টোর ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে পৌঁছালো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকে প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেনে। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়ে কাউকে রাজি করাতেও পারলাম না। সবাই এক কথা বলে, অত দূরে শহরে নিয়ে গেলে ফিরে আসতে রাতে 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেবো। তবু কেউ রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল। তখন শুধু তারাগুলি জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়া কানে আসছে। দুই একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এখন সময় বিরতির। আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্রচার ক্যাসেট ও ভিডিও বিজ্ঞাপন তৈরির জন্য আজই যোগাযোগ করুন SM প্রোডাকশন, নিউজ নোম্যান্সল্যান্ডের অফিস, টাউন হলের বিপরীতে, বনগাঁ। ফোন নাম্বার 9332686000 এবং 7063742524। টুইসডে স্টোরির সকল শ্রোতাদের জন্য সুখবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8906539476। এছাড়াও আপনারা আমাদের সমস্ত গল্প পাবেন আমাদের ফেসবুক আইডিতে। আমাদের ফেসবুক আইডি TUESDAYSTORY এই আইডিতে। ফিরে এলাম বিরতির পর। দুই একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটি ঢেকে রেখেছে। শনি ও মঙ্গলবারও ওই জায়গায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে ছোটখাটো দোকান। তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছটার ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে সেই ছোটবেলার ঘটনা, কিন্তু তখন থেকে এই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। আর তখন তো রাত প্রায় 10:30 বেজে গেছে।
মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণ ঘুমিয়েই পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন, আর বাবা বলছেন, আর কেন বসে আছো? খোকা বোধহয় আর আজ এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এইসব ভাবতে ভাবতে হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে নদীতে জল ছিল, তখন খেয়া নৌকায় এপার ওপার করা হতো। কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষ করা হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হচ্ছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম, তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করলাম। ওদিকে ওকে তবে সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছের গলায় দড়ি দিয়ে মরেছিল। তখন কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা বলে উঠল, কে কে ওখানে? আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বললে, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। তখন মূর্তিটা আবার আমায় জিজ্ঞাসা করলো, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে। বললাম, নসু কাকা আপনি? হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? দুপুরে দুটো ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যা 6টার ট্রেন ধরে আসছি। তা আজকে অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে আসা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তার কয়েকদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন কাকু? আর বলো না, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন। তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। তার বড় ছেলে এখন যায় তখন যায়, তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? কই কই না তো। তা রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার। তুমি বাবা একলা এ রাত্রে এসে ভালো করনি। চলো তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই। তা আপনি আবার কেন কষ্ট করতে যাবেন? আপনার তো তাড়া আছে। সে কি কথা? এই এত রাতে তোমাকে এই অবস্থায় একলা ছেড়ে যেতে পারি? শুনলে যে ধীরেশদা আমার ওপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে দিয়ে কি করে চলে এলে। কি আর করা যাবে? ওদিকে জমিদার বাবুর বাড়ির বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, অথচ কিনা তিনি আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা আবার বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসোনি, সেই জন্য ধীরেশদা খুব চিন্তায় ছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনায় থাক, হপ্তায় একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা আবার বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি।
আমার খুব তাড়া আছে। এই বলে নসু কাকা চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, ও বাবা। বাবা আমার ডাক শুনে ধরফর করে জেগে উঠলেন, মাও জেগে উঠলেন। হঠাৎ দরজা খুলে আমায় দেখে বললেন, খোকা তুমি এসেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তাই। তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হবে? জানো তো বাড়িতে পৌঁছাতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো না? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। কই না তো, আমি তো এসব জানতাম না। তাছাড়া দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনিই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু মানে নসু কাকা? হ্যাঁ, তার সঙ্গেই নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুর বাড়ি যাচ্ছিলেন, তার বড় ছিল মরো মরো, তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন। তুমি ঠিক দেখেছো? তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথাও বলেছেন? তুমি কি সব আবল তবল বকছো? বারে, আমি ভুল দেখবো কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন। আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম। এতক্ষণ আপনারা টুইসডে স্টোরিতে শুনছিলেন বিমল মিত্রের রাত তখন 11টা। নাট্যরূপ বিমল মিত্র, নাট্য পরিচালনা চঞ্চল দাস, গল্পের সূত্রধর চঞ্চল দাস, নসু কাকার ভূমিকায় সব্যসাচী ভট্টাচার্য, বাবার ভূমিকায় প্রসেনজিৎ ব্যানার্জি, স্টুডিও সহযোগিতায় SM প্রোডাকশন। Tuesday Stories.